হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝছেন আপনাদেরকে কি বলবো। প্রথমে বলবো আমি কিভাবে একা ঢাকা থেকে ঢাকা সাভার থেকে কিভাবে আমি ইন্ডিয়ায় আসলাম। মূলত ইন্ডিয়ান ভিসাটা অনেক সহজ আবার অনেক কঠিন। যদি নিজে নিজে করেন তাহলে অনেক সহজ, আর যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন তাহলে অনেক কঠিন। কারণ যদি নিজে নিজে করেন তাহলে বেশি কিছু পেপার লাগে না, 12 থেকে 800 টাকার মধ্যে একটা বিকাশে পেমেন্ট দিলেই হয়ে যায়। আর এই যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমি দার্জিলিং থেকে যাওয়ার পথে আমি এই ভিডিওটা করছিলাম। যাই হোক, আমি ভিসা করছিলাম ইন্ডিয়া ছিল আমার দেশের বাইরে প্রথম বা আমার ফ্যামিলির মধ্যে ফ্যামিলি সবাই মানে গভর্নমেন্টের চাকরি করে, যেহেতু আমার ফ্যামিলি কেউ দেশের বাইরেও থাকে না, কেউ কোনদিন দেশের বাইরে যায়ও নাই। এই প্রথম আমি বাংলাদেশের বাইরে ছিল আমার ইন্ডিয়া প্রথম। যাই হোক, আমি প্রথম ইন্ডিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করি, 5,700 টাকা দেয়। পাসপোর্ট করার পরে আমি নিজে আমি আমার পিসি থেকে আমি ইন্ডিয়ার আবেদন করি এবং 840 টাকা না 1140 টাকা দিয়ে আমি বিকাশে পেমেন্ট দিয়ে আবেদন করি। এবং এই আবেদন ফর্ম নিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি এটার একটা ডেট নেই, ডেট দিলে আমি তখন কারেন্ট বিলের কাগজ, আমি যেহেতু ব্যবসা করি, ট্রেড লাইসেন্স, তারপরে ওই আবেদন ফর্ম, এগুলো নিয়ে আমি বসুন্ধরাতে যমুনা ফিউচার পার্কে আমি যাই, গিয়ে আমি জমা দিই। তখন আমার পাসপোর্ট দেখলো, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গেছিলাম। তখন আমার ব্যাংক স্টেটমেন্টে মনে হয় 1,20,000 টাকার মতো ছিল বা তার কমও ছিল আর কি। আমি ব্যাংক স্টেটমেন্ট কিন্তু জমাও দিছিলাম, কারেন্ট বিলের কাগজ জমা দিছিলাম। তখন ওনার আমার ব্যাংক স্টেটমেন্টে লেনদেন ছিল অনেক, কিন্তু টাকা ছিল না। তখন ওইগুলো জমা দেওয়ার পর উনি তখন আমার এসএমএসটা দেখতে চাইলো, ব্যাংকে যে আমি লেনদেন করি বা ব্যবসা করি, এসএমএসটা দেখতে চাইলো। আমি এসএমএসটা আমি দেখাইলাম। দেখানোর পরে আমি 11 থেকে 12 দিনের পর আমি ভিসাটা পাইলাম। যাই হোক, আমি যেই দিন ভিসা পাইছি তারপরের দিনই আমি ট্যাক্স ফি দেওয়া লাগে, যেহেতু আমি বাসে যাব 500 টাকা ট্যাক্স ফি দেওয়া লাগে। আর এয়ারে গেলে ট্যাক্স ফিটা লাগে না, কিন্তু এয়ারে আমার নিয়ত ছিল আমি আসার সময় এয়ারে আসবো, এই জন্য আমি যাওয়ার সময় বাসে যাব। তাও আমি কি করব, আমি বাসে যাব, ট্যাক্স ফি দিলাম সোনালী ব্যাংকের মাধ্যমে 500 টাকার। এখন যত সম্ভব শুনছি বর্তমানে নাকি ওই ট্যাক্স ফিটা তুলে দিছে, আমি যতটুকু শুনছি, আমি আদৌ ক্লিয়ার না। যাই হোক, পরে সোনালী ব্যাংকের মাধ্যমে চ্যাংরাবান্ধা এয়ারপোর্ট দিয়ে যাবো, এই জন্য আমি 500 টাকা ট্যাক্স ফি দিলাম এবং 1400 টাকা দিয়ে বুড়িমারি এক্সপ্রেস বাসের টিকিট কাটলাম, এসি চেয়ার কোচ। আমি টিকিট কেটে আমি রাত্রে 10টায় রওনা দিয়ে উঠলাম বাসে। পরের দিন সকাল 7টার দিকে নামায় দিল বাসের হেল্পাররা। ওখানে যেহেতু বিভিন্ন কাজ আছে বা 150 টাকা এক্সট্রা এখানে লাগে, বিভিন্ন কাজে 300 টাকা করে এক্সট্রা দিলে আমাদের কোনো সিরিয়াল বা কোনো কিছু করে না, আমরা স্পেশাল ভাবে যাই ছবি তুলে ফিঙ্গার দিয়ে আমাদেরকে বর্ডার ক্রস করে দিলে আমরা ওই পাশে চলে গেলাম, ইন্ডিয়া ওই পাশে বুড়িঙ্গামারি ওই পাশে চলে গেলাম। বুড়িমারি ওই পাশে যাওয়ার পরে চ্যাংরাবান্ধার ওই পাশে যাওয়ার পরে আমরা যেমন বলি অটো, ওরা বলে টোটোতে 5 টাকা দিয়ে, আমরা 2 জন ছিলাম, 5 টাকা 10 টাকা দিয়ে চলে গেলাম বাইপাস থেকে আমরা 2 জনে 30-60 টাকা দিয়ে চলে গেলাম শিলিগুড়ি। বাসের 2 জনে 30-60 রুপি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমরা ওই পাশে যে টাকা ইনভেস্ট করে নিছি, 60 টাকা দিয়ে চলে গেলাম শিলিগুড়ি। এই যে গাড়িগুলো দেখতেছেন, হ্যাঁ, এই গাড়িগুলো শিলিগুড়ি থেকে এই গাড়িগুলো দার্জিলিং যায়। আর দার্জিলিং রাস্তাটা আপনারা দেখতেছেন যে আমরা কিন্তু পাহাড়ের ঢালে আছি। হ্যাঁ, পাহাড়ের ঢালে, এই পাহাড়ের ঢাল সাপ যেমন একা বাঁকা চলে, এই রাস্তাটা ঠিক এরকম একা বাঁকা ঢাল দে ঘুরে উপরের দিকে যায়, অনেক উপরের দিকে। দেখেন আমরা যত উপরে আছি এর নিচে কিন্তু আমরা নিচে নামতেছি, নিচে কিন্তু কিছুই দেখা যায় না, খালি দেখা যায় কুয়াশা আর কুয়াশা। এই গাড়িগুলো ঠিক আছে, মাইক্রো গাড়ি, আর এই যে আপনার এই গাড়িগুলোই যায়। হ্যাঁ, এইগুলো যায়, আর মাইক্রো গাড়িগুলো যায়।
তাছাড়া এখানে বাস বা ভারী কোনো গাড়ি এই রোডে যাতায়াত করে না। যেটা যেহেতু এটা অনেক উঁচু গাড়ি, হ্যাঁ, এই গাড়িগুলো যাতায়াতই করে, আর তাছাড়া কোনো গাড়ি যাতায়াত করে না। আমার চোখে হয়তো পড়ে না, দেখছেন ওই দেখেন কত নিচে, আমরা কিন্তু ওইটা দেওয়া নিচে একবারে নিচে চলে যাবো, ওই দেখছেন ওই নামতেছে, আমরা কিন্তু ওই রাস্তায় চলে যাবো। হ্যাঁ, ঘুরতেছে ঘুরে ঘুরে ওই যে রাস্তা যায় না, উঠতে আরো ওই রাস্তাতে ঘুরে 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 ওই যে একটা ম্যাগ দেখা যায়, ওই ম্যাগের আগে একটা রাস্তা দেখা যায়, ওই যে দেখতে পাচ্ছেন কিনা একবারে নিচে চলে যাবে। মানে পুরো রাস্তায় কয়েক হাজার ফিট উপরে আমরা ছিলাম। দার্জিলিংটা পুরোটাই পাহাড়ের উপরে, দার্জিলিং শহরটাই ফুল একটা পাহাড়ের উপরে। যাই হোক, আমরা ওই বাসে ওই গাড়িতে এই গাড়িগুলোয় আমরা 250 করে, যেহেতু উনি বললো যে যদি সিরিয়ালে যান তাহলে সিরিয়ালে গেলে 8 জন 9 জন যাত্রী নিয়ে যায়, পিছনে 6 জন, সামনে হচ্ছে 1 জন, 7 জন যাত্রী নিয়ে যায়, তাহলে হচ্ছে 300 রুপি করে দার্জিলিং, শিলিগুড়ি টু দার্জিলিং 300 টাকা করে ভাড়া। আবার দার্জিলিং থেকে শিলিগুড়ি আসলেও 300 টাকা করে। আর যদি আপনারা 2 জনে নিয়ে যাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়ে অনেক, সেক্ষেত্রে আপনারা সিরিয়ালে যাবেন, কারণ ওদের গাড়িগুলো হচ্ছে 6-7 সিটের, তো এগুলো ভুইরে যায়, বেশিক্ষণ সময় লাগে। যাই হোক, পরে আমরা 300 টাকা দিয়ে আমরা চলে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি যাওয়ার পরে শিলিগুড়ি যেই না পাহাড়ের উপরে উঠি এই দেখি কুয়াশা, যেই উপরে উঠি সেই দেখি কুয়াশা। উঠতে উঠতে প্রায় আমাদের 3 ঘন্টার মতো সময় লাগলো, 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগলো। ওখানে শিলিগুড়ি গিয়ে আমরা হোটেল নিলাম একটা। হোটেলে আমাদের 2 জনে, আমরা প্রথম দিন যেহেতু মানে প্রচুর আমাদের দেশে বৃষ্টি ছিল, বাট কিন্তু আমাদের দেশে মতো শীত ছিল না, গরম ছিল। হ্যাঁ, ওখানে যায় যে যেমন শীত, তারপরে আবার গরম, শীতও আছে গরম নাই, মানে সরি শিলিগুড়ি গরম ছিল, প্রচন্ড গরম, কিন্তু দার্জিলিং এ প্রচুর শীত আবার বৃষ্টি। এখন তো বিপদে পড়ে গেছি, কি করব। পরে আমরা যে গাড়িতে আইছি এই গাড়ি আমাদের যেখানে নামাই দিল, উনি বললো দাদা ওই হোটেল যা रही है খুব সুন্দর পরিবেশ কা দেখে रही है, ওরা ভাষায় বুঝাইলো ওই হোটেলটা খুব সুন্দর আছে, ভাড়া টাকা পয়সা কম লাগবে। তখন আমরা এর মধ্যে শিলিগুড়ি থেকে যাওয়ার পথে, মানে দার্জিলিং যাওয়ার পথে আরেকজনের সাথে পরিচয় হয়ে গেল। সে আইছে কলকাতা থেকে, কলকাতা অনেক প্রত্যন্ত একটা মানে গ্রাম থেকে আসছে, উঁচু লম্বা করে, ছেলেটা খুবই ভালো। আর সে বললো দাদা ইয়ারা বাঙালি, আমি তো কলকাতা, আমিও বাঙালি হিসেবে চলে, তাহলে চালে জায়গা 3 জন এক হোটেল নিয়ে। পরে 3 জনে মিলে নিলাম এক রুম, 2000 টাকা ভাড়া। প্রায় 3 স্টার মানে একটা হোটেল, খুবই সুন্দর, এবং হোটেল থেকে অনেকটা ভিউ দেখা যেত। আমরা 2 জনে নিলাম। এখন আমার সাথে ওই যে ছেলেটা, যেটা কলকাতার ওই ছেলেটা আমাদের সাথে আর হয়েছে, ও আবার আমাদের সাথে থাকবে 2 রাত। এখন ও থেকে আবার ও যাবে লোকে অন্য কাজে আইসে, ও অন্য কাজে ঘুরে ও চলে যাবে। আমার সাথে আমি আর একজন আছে আমার সাথে, 2 জনে মিলে পরে আমরা নিলাম আরেক হোটেল। সেইখানে আমরা ভাড়া পড়লো হচ্ছে 1500 রুপি 2 জনে। 1500 রুপি দিয়ে ভাড়া নিয়ে আমরা ওটা থাকলাম ওখানে। যাই হোক, খাবারে কোনো সমস্যা নেই, আগেরটায় একটু নিয়ম অনুযায়ী খাবার খাইছি, আর এটা এসে উনি করছিল গরু আছে, মুরগি আছে, যা খাবেন সবই খাইলাম। খাওয়া দাওয়া করে ঘুরলাম, ঘোরাফেরা। কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিংটা মানে পরিবেশটা খুবই ভালো, কোনো চিল্লা পাল্লা হই হুল্লা নাই। মানে এই যে দেখছেন যেরকম নিরিবিলি, মনে হয় কোনো মানুষজন নাই, একদম নিরিবিলি। কিন্তু এখন তো ভর দুপুর বেলা, তো এই জন্য রোদ দেখতেছেন। কিন্তু আর আমরা যখন আসছিলাম তখন বিকেল বেলা দেখছি খালি দিয়েছে মানে কুয়াশা আর বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে এত কুয়াশা, আর পানিটা যে এত ঠান্ডা যেটা বলার বাইরে। এই গাড়িগুলো আমরা কিন্তু সম্পূর্ণ, আর এই যে বাড়িগুলো দেখেন না, এই বাড়িগুলো কিন্তু পাহাড়ের ঢালে। হ্যাঁ, এই বাড়িগুলো সম্পূর্ণ বাড়িগুলো পাহাড়ের ঢালে। আমরা কিন্তু ঢাল বেয়ে ভেবে এটা কিন্তু আমরা কিন্তু নামতেছি। হ্যাঁ, এর নামে ঢাল বেয়ে 2 পাশে বাড়ি। আর এই ট্রেনগুলো আমি শুনছি 1400 রুপি, 1400 না 750 শুনছিলাম। প্রায় 5 থেকে 5.5 ঘন্টা লাগে দার্জিলিং টু ইয়েতে যায়, আপনার শিলিগুড়ি যায় ট্রেনগুলো। হ্যাঁ, এটা ট্রাম ট্রেন বলে, ট্রেনগুলো অনেক ছোট, কিন্তু 5-6 ঘন্টা লাগে। মানে তেমনটা ভালো লাগে না, কিন্তু যারা প্রাকৃতিক পরিবেশ দেখতে আস্তে আস্তে যাইতে চান তাদের জন্য এই ট্রেনগুলো মানে ভালো। পরে 700 রুপি না 1400 700 মনে হয় শুনছিলাম। হ্যাঁ,
এই ট্রেনগুলো যাওয়া যায় এইগুলাই, কিন্তু অনেক সময় লাগে, কিন্তু অত সময় তো বসে থাকা যাবো না। যাই হোক, আমরা এই গাড়িতে, আমাদের গাড়িতে পিছনে আছে 6 জন, পিছনে 6 জন আছে, আর সামনে আছে একজন, 7 জন, ড্রাইভার সহকারে 8 জন। এই যে আমাদের একখানে দাঁড়াইছে, আমরা ছবি টবি তুলতেছি দেখছেন, এই যে আমরা এক জায়গায় দাঁড়াইছি, হ্যাঁ। আমরা ওই যে লোকটা দেখেন, উনিও বাংলাদেশি, উনিও ঘুরতে আসছিল, প্রায় 15 দিন ঘুরে উনি আজকে বাংলাদেশে যাবে, আবার উনি কি যেন একটা ব্যবসা করে, আবার কয়দিন। এই যে এই গাড়িগুলো, হ্যাঁ, এই গাড়িগুলো অনেক পাওয়ার, এই গাড়িগুলোই 8-9 জন যাত্রী নিয়ে দেখছেন, এই গাড়িগুলোই সবচেয়ে বেশি চলে, এই গাড়িগুলো। আর হাইসও চলে না, আর সব ওই যে ইন্ডিয়ান যে মাইক্রো গাড়িগুলো ওইগুলোই, আর এই গাড়িগুলোই চলে, এই গাড়িগুলো। আর এই গাড়িগুলো অনেক শক্তি, অনেক পাওয়ার এই গাড়িগুলোর। ওরা মনে করেন সেই কত দেখছেন, দেখছেন কত উঁচুর থেকে এত উপরে উঠছে, খালি ঘুরতেই ঘুরতেই উঠেই। আর ওরা বিড়ি খায় না, ওরা যে গুলের মতো পাতার ভিতরে পাওয়া যায় কি জানি, প্যাকেটটা ছেড়ে হাতে নেয়, মায়ের হাতে নিয়ে একটা থাপড় দিয়ে সুন্দর করে মুড়ির ভিতরে দিয়ে পুরে বয়ে দেয়। ঠিক আছে, ভালোই লাগে, গন্ধটা কেমন কেমন লাগে। যাই হোক, দেখছেন এই যে আমরা যাইতেছি। হ্যাঁ, আমরা তখন দার্জিলিং গেলাম। এবার আসার সময়, দার্জিলিংতে আসার সময় ওদিকে কি যেন একটা নির্বাচন হবে, ওর প্রচারণায় এই গাড়িগুলো সব চলে গেছে ভাড়ায়, এখন কোনো গাড়ি নাই। এখন কোথায় জানি ওদের মিছিল হইতেছে, মানে মিটিং হইতেছে, সব গাড়ি বুকিং এ। এক গাড়ি, যে গাড়িওয়ালারে বলি, আমরা হইছিলাম আসার সময়, আমরা মানে অনেকেই, কোন সবাই কলকাতা ইয়া থেকে কলকাতা যাবে, শিলিগুড়ি যাবে, কোন গাড়ি নাই। গাড়ি থাকলেও ভাড়া চায় 1200-1300 করে, মানে মাথা পিছু 1200-1300 রুপি, যেটা বাংলাদেশে এটা 1500 টাকার উপরে, যেখানে 300 টাকা 250 টাকার ভাড়া। পরে উনি একজনে বললো কি যে মিটিং তো শুরু হবে কটায়, তাহলে আমি এদেরকে নামাই দিয়ে আসি। পরে আমরা দেখেন, যাওয়ার সময় কিন্তু আমরা 250 করে গেছিলাম, আসার সময় পরে আমরা 400 করে আইলাম। যাই হোক, 400 করে আসলে পরে আমাদেরকে নামাই দিল শিলিগুড়ির টাইমে আমরা যাব হলো কলকাতায়। শিলিগুড়ি থেকে কলকাতা যদি বাসে যাই, ভাড়া পড়বে হলো 400 রুপি করে, হ্যাঁ। রাত 10টায় বাস আসবে, রাত 10টার সময় বাস আসবে, পরের দিন তো সকালবেলা 7টার দিকে হয়তো নামাই দিবে। আর ট্রেনে গেলে, ট্রেনও রাত 11টায় আসবে, ভাড়া 350 করে, কিন্তু ট্রেনে ঘুমানো যাবে না, একটা শব্দের ব্যাপার স্যাপার আছে। আবার নামাই দিবে পরের দিন সকাল 9টা-10টা বাজবে। দেখলাম বাসে স্লিপার কোচ, মানে এদের ওখানে শ্যামলী আছে, আমাদের যে শ্যামলী, ওদের এখানে শ্যামলী আছে, কিন্তু ওদের শ্যামলী গুলো খুব উন্নত, প্রচন্ড উন্নত, চেয়ার কইয়া স্লিপার, ঠিক আছে, প্রচন্ড উন্নত। পরে আমরা 400 করে আমরা গেলাম, রাত 10টার বাসে উঠলাম। 10টার বাসে উঠার পরে আমাদের কলকাতা নামাই দিল সকাল 7টা, ঠিক আছে, সকাল 7টার দিকে নামাই দিছিল, আমার মনে আছে। আর যারা শিলিগুড়ি যাবেন পরবর্তীতে, সরি, যারা দার্জিলিং যাবেন, আমি তো বেয়াকুবির মতো কাম করি সব জায়গায়। দার্জিলিং যখন যাবেন তারা হালকা শীতের কাপড় নিয়ে যাবেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি একটা মানে এই বৃষ্টি পানিতে ভিজবে যে রাফ ইউজ জুতা, যেগুলো বৃষ্টি পানিতে ভিজলে কিছু হয় না, এরকম একটা জুতা নিয়ে যাবেন, একটা ছাতা নিয়ে যাবেন, একটা ছাতা, হালকা শীতের কাপড়, আর রাফ ইউজ করার জন্য একটা জুতা নিয়ে যাবেন। যেমন আমি তো এগুলো কিছুই না, আমি না নিছিলাম শীতের কাপড়, না নিছিলাম মানে রাফ ইউজ করার জন্য জুতা, না নিছিলাম ছাতা। পরে শীতের কাপড়, মানে ওইদিকে তো শীত থাকে। পরে এক দিদি আসছিল হোটেলের ভিতরে, দিদির কাছ থেকে যেই সোয়েটার আমরা ঢাকা গুলিস্তানের থেকে কেনা যায় 100 টাকা দেয়, আর বিভিন্ন মার্কেটে ফুটপাথের সামনে থেকে কেনা যায় 150 টাকা দেয়। এক দিদি আইছে, খুবসুরত নিয়ে যা रही है, সুন্দর লাগতি, দিদিকে ভালো কইঙ্গে, মানে আমতাম নেই বুঝতে ইঙ্গে দিঙ্গে জিঙ্গে কি কি কথা টথা কইলো। পরে এখন শীত তো, শীতের ঠেলা বাইরে বেড়াইতে পারতেছি না। পরে 150 টাকার সোয়েটার কিনলাম 400 রুপি দেয়া, 400 রুপি বাংলাদেশিটা পড়ে গেল 600 টাকা। কিনলাম, এখন বাইরে বৃষ্টি, সোয়েটার ওটা গায়ে দিলাম, ভাবলো স্মার্ট সোয়েটার, কি করবো, ঠেলায় পড়ে বেশি টাকাতে কেনাও যাব না। সোয়েটার এমনিতে অনেকগুলা আছে, কিনলাম সোয়েটার ওইটা, বাইরে এখন বৃষ্টি, কি করব। ছাতার মার্কেট খুঁজে পাইলাম অনেক দূরে, ছাতা ছাতা কিনলাম 250-250 টাকা দিয়ে।
জানে ছাতা আমার বাড়ি 2-3টে আছে বাসায়। গেল। এখন স্যান্ডেল কিনবার যে আর একটা স্যান্ডেল রে ভাই, যদি স্যান্ডেল আপনারা যদি দেখাই যে এই স্যান্ডেল 350 টাকাতে কিনছি, আপনারা হয়তো বলবেন এই স্যান্ডেল দিয়ে আমি আপনার আগে বাড়ি দেই। যেই স্যান্ডেল বাটা পন্সের স্যান্ডেল বুঝেন, যেটা আমরা আমাদের বাটা শোরুমে গেলে 149 টাকা বাংলাদেশি টাকায়, 149 টাকার ওই বাটাই, মানে আমাদের বাটা এখানে 149 টাকা। আর ওই বাটা যেটা ইন্ডিয়ায় আছে ওইটা 389 রুপি। তাহলে আমাদের 149 টাকা হচ্ছে আমাদের যে পঞ্চ যে বাটাগুলো 149 টাকা এখনো রেট আছে। কিছুদিন আগেও 100 টাকা ছিল, এখন তো 50 টাকা বাইরে 149 টাকা হয়েছে, সেটা 389 রুপি। আমি তো বেকুব হয়ে গেছি। তাহলে চিন্তা করলাম না, তাহলে পঞ্চ স্যান্ডেল কিনলে পরে কেদা সিটবে পিছনে, তাহলে বার্মিস কিনি। বার্মিস কিনবার যে দেখলাম যে আর এক হতবাক কাহিনী। আমাদের এখানে দেশ বাংলাদেশে বার্মিস বেছে ফুটপাতে দেখে লেন 100, বাচ্চা লেন 100, দেখে লেন 100, বাচ্চা লেন 100, কালারে কালারে 100, কালারে কালারে 100, দিদির লগে নেন 100, মাল লেগে নেন 100, কালারে কালারে 100। কিন্তু ইন্ডিয়া এসে দেই এই বার্মিস সে 300 টাকার নিচে দিবেই না। এক দিদি দোকানদার, দিদিরে করলাম দিদি 120 রুপি নেড়ে সে কর নেই, এক পাক্কা 300। এখন হিসেব করলাম, হাই রে দিদি কি আমারে বাংলাদেশি পেয়ে কি 300 কইলো। পরে হোটেলে আইলাম, হোটেলে এসে জিগেলাম ভাই বাটায় 50 কত, পরে কেউ আমাকে এখানে 320 330 এরম। আমি চিন্তা করলাম যে বার্মিজ স্যান্ডেল আমি বাংলাদেশেতে ফুটপাতেতে কিনি 100 টাকা দিয়ে, দোকানে গেলে হয়তো 120 হয়, আমি এইটা দিয়ে কিনবো। এখন আমি তো পাইতে গেছি অ্যাপেক্সের জুতা। শালা চিন্তা করলাম অ্যাপেক্সের জুতা যদি 2 দিন ভিজেই, এই জুতে ভিজেই আর কি হইব। পরে বসে ওই জুতেই ভিজেলাম কয়দিন। এই যে হলো অবস্থা। এই জন্য আপনাদের বলবো, যারা দার্জিলিং যাবেন হালকা শীতের কাপড়, একটা ছাতা আর রাফ ইউজ করার জন্য জুতা, এটা 100% নিয়ে যাবেন। আর যদি অহতিক টাকা নষ্ট করেন সেক্ষেত্রে এগুলো নেওয়ার দরকার নেই। মনে করেন অহতিক টাকা আপনার আছে, অজরা ডালবেন, ঘুরতে গেছেন, টাকা ডালতেই তো গেছেন, কিন্তু প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস তো আমি মনে করি কেনার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আপনাদের যদি অনেকে মনে করেন যে না এগুলো আপনার প্রয়োজন আপনি কিনবেন, না হলে কিনবেন না, আমি আপনাদের জাস্ট বললাম। তাছাড়া যদি দার্জিলিং যে থাকাও তেমন কষ্ট না, খাওয়াও কোনো কষ্ট না, পুরো ভারতেই খাওয়ায় কোনো সমস্যা নাই। খাওয়ায় সমস্যা হয় নেপালে, খাওয়ায় সমস্যা হয় মালয়েশিয়া, হয় না থাইল্যান্ডে, খাওয়ায় সমস্যা হয় ভিয়েতনামে, খাওয়ায় সমস্যা হয় চায়নায়, আমি যতটুকু জানি। যাই হোক, ভারতে আসলে আপনারা খাওয়া নিয়ে কোনো চিন্তা করবেন না, খাওয়ায় সমস্যা কোনো ব্যাপারই না। এখানে বাঙালি হোটেল আছে বা হিন্দুকি হোটেলও আছে, কিন্তু হিন্দুকি হোটেলে তো গরুর গোশ ছাড়া সবই পাবেন। এখানে বাঙালি যে ভাত, আমরা যে মাছে ভাতে বাঙালি, এগুলোও পাবেন। কিন্তু নেপালে হয়তো মাছে ভাত পাওয়া যায় না। নেপালে ভিডিও হয়তো আপনাদের পরবর্তীতে বলবো। নেপাল কাঠমান্ডুতে একটা হোটেল আছে, কক্সবাজার হোটেল, এক বাংলাদেশি যাই করছে, ওখানে সবই পাওয়া যায়। নেপালে তো বাংলাদেশি টাকাতে আরো বেশি দাম, নেপালে আরো টাকার মান আমাদের আরো কম, নেপালের টাকার মান আরো বেশি আমার যতটুকু মনে হয়। আমার এটা মনে নেই, আমি এটা পার্থক্য দেখি নেই, নেপালের টাকার মান বেশি না ভারতের টাকার মান বেশি আমি জানি না। যাই হোক, নেপালে আমার হোটেল চেনা পরে খাওয়া কষ্ট হয় নাই, হোটেল চেনার আগ পর্যন্ত খাওয়া কষ্ট হয়েছিল আমার, পরে ওটা সমাধান করে ফেলাইছিলাম। দেখেন আমি কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু মানে আমি অনেক বড় করে করছিলাম, কিন্তু আমি মানে যেহেতু যাত্রা পথে আর ক্যামেরাটা আমি বাইরে দূরে রাখছিলাম, কিন্তু অনেক সময় বলে ক্যামেরা ধরে টান দেয়, মানে গাড়িওয়ালারাই টান দেয়, অনেক যারা গাড়িকে টান চালায় এরাই টান দেয়, যাত্রীরা টান দেয় না, এদিকে লোক ভালো আছে। এই জন্য আমি দেখছেন ওই যে কিন্তু অনেক নিচে, আমরা কিন্তু এখনো অনেক উপরে আছি, আমরা কিন্তু নামতেছি, এই নামার এখনো শেষ হয় নাই। মনে করেন এরকম পাহাড় বেয়ে নামতে ইতালি থেকে প্রায় আপনার হচ্ছে
পাহাড় বেয়ে নামি মনে হয় 2 ঘন্টা 40 মিনিট। পাহাড় বেয়ে খালি নামতে গেলে থাকি 2 ঘন্টা 40 মিনিট। এই গাড়ি সর্বোচ্চ স্পিড থেকে 40 থেকে 45, 40ও থাকে না, 40-এর নিচেই থাকে আর কি, 60 স্পিড থাকে না, 40-এর নিচে থাকে, মানে 30 থেকে 40 এরকম স্পিড দেখেন না যাইতেছে, 30-40 স্পিডের বেশি নাই, ঠিক আছে। আর পাহাড়েতে নাইমে শিলিগুড়ি বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিট মতো লাগে, তাতে বেশিক্ষণ লাগে না। আর শিলিগুড়ি যেখানে নামাই দেয় ওখানে রেল স্টেশন, বাস কাউন্টার আছে। বাস কাউন্টারে একটু আপনি হালকা বাঙালি যাতে না বুঝতে পারে একটু হিন্দি বাংলা মিশালে এভাবে কথা বলে টিকিট কেটে নেবেন, দামাদামি করবেন, কারণ না হলে আপনাদের কাছ থেকে ভাড়া বেশি নেবে। হ্যাঁ, দার্জিলিং এ টাওয়ার বাটপার কম আছে, তবুও মানে সব জায়গায় আর কি চায় আর কি টুরিস্ট গেলে বা যারা ঘুরতে আসে অপরিচিত কোনো লোক আসলে তাদের কাছ থেকে সবাই খসাইতে চায়। এটা যে শুধু বাংলাদেশে গিয়ে স্বভাব তা না, এটা ভারতেরও আছে। এটা আমি দেখছি ভারতের এই স্বভাব আছে, বাংলাদেশেরও। বাংলাদেশে তো অজস, বাংলাদেশ তো কানায় কানায় সিপাই সিপাই চোর বাটপার চুতার বাটপার সব ভরা। বাংলাদেশে মনে করেন চোর বাটপার বাদ দিলে ভালো মানুষ বাংলাদেশে নাই। তো ভারতে ভালো মানুষ আছে। ভারতে ভালো মানুষ না থাকলে ভারতে মনে করেন উন্নতি আছে। তারপরে ভারতে রাজনৈতিক কোনো সমস্যা নাই। হ্যাঁ, এক দল নির্বাচন করলে আরেক দল পলায় না, কোনো দলের বিরুদ্ধে কোটি কোটি টাকার মালিক হয়েছে চুরি করে, এরকম কোনো নাই। আমাদের দেশে আছে। আমাদের দেশে রাজনীতি একবারে মনে করেন রাজনীতি ছোট একটা পদ পাইলে মনে করেন সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। আর এনে রাজনৈতিক যে প্রধানমন্ত্রী সেও ক্ষমতা ছেড়ে দিলে সে কিন্তু ভারতেই থাকে। ভারত ছেড়ে জেলও কাটে না, ভারত ছেড়ে অন্য দেশে যায় না। আর আমাদের দেশে মনে করেন রাজনীতি যদি মোড় ঘুরে যায় তাহলে কেউ খুন হয়, মার্ডার হয়, কেউ দেশ ছাড়ে। আবার মনে করেন এদিকে মনে করেন কেউ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কেউ ফইর হয়ে গেছে, আবার তার ক্ষমতা আসলে কেউ ফইর টুকাইতে আবার মনে করেন হিরো হয়ে যায়। এই হলো অবস্থা। যাই হোক, আমাদের দেশে হচ্ছে নোংরা রাজনীতি, চুরি ছিনতাই, তারপরে আপনার চাঁদাবাজি এগুলো হয়। কিন্তু ভারত বা আমার জানা মতো অন্য অন্য দেশে হয় না। ভারতেও চাঁদাবাজি হয় না। ভারতের চাঁদাবাজি ধরে মারে খারে এগুলো ভারতের নাই। যাক, ভারত আমাদের প্রতিবেশী। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তারা অনেক উপকার করছিল। তাদের কয়েক হাজার সেনাবাহিনী জীবন দিয়েছিল আমাদের যুদ্ধের সময়। এটা কখনো দেয় না, অন্য কোনো রাষ্ট্র দেয় না, যেটা একমাত্র ভারতে দিছিল। ভারত আমাদের সবসময় বিপদে আপদে পাশে থাকে। আবার এটাও মনে করতে কেউই বিনা স্বার্থে কেউ পাশে থাকে না, সবাই কিন্তু স্বার্থের জন্য পাশে থাকে। এটা মনে রাখতে হবে আপনাদের। আমার মনে হয় বাংলাদেশ মানে সব দেশের সাথে নোংরা রাজনীতি বা নোংরা যে আইকন সবচেয়ে আমাদের বাংলাদেশেই বেশি হয়, অন্যান্য দেশে এরকম হয় বলে আমার মনে হয় না। যাই হোক, আর যে দেশে নোংরা রাজনীতি হয় না, চুরি বাটপারি সিটারি রাজনীতি হয় না, সেই দেশটা উন্নত। যেমন আপনি দেখতে পারেন চীন, জাপান, আমেরিকা, কানাডা, অন্যান্য দেশ দেখেন তাদের কিন্তু উন্নত হয়। হ্যাঁ, তারা কিন্তু আমাদের দেশের মানুষই কিন্তু তাদের দেশে শ্রম দেয়, কিন্তু তারা উন্নতি হয়। আর আমাদের দেশের মানুষ শ্রম দেয়, তাদের উন্নতি হয় না। এরা উন্নতি করতে হলে চুরি করতে হয়, আর ওই দেশের মানুষ কোনো চুরি করতে হয় না। ওই দেশের আইন আছে, প্রয়োগ আছে, শ্রম আছে, শ্রমের মূল্য আছে। আর আমাদের দেশে আইন আছে, প্রয়োগ নাই। আপনি 10,000 কোটি টাকা চুরি করছেন, 100 কোটি টাকা তাতে মনে করেন পুলিশে দিয়ে দিলে আপনার আপনি 1 লাখ খুন করলে ওটা মাপ 10,000 কোটি টাকা আপনি বাইসে যাবো। আপনি যে হাজার হাজার কোটি টাকা কামাই করছেন সাধারণ পাবলিকের ক্ষতি করে, এটা কেউ দেখে না। ওই কিছু টাকা পাইছে, শেষ। এই যে আমরা মনে হয় কাছাকাছি, না এখনো কাছাকাছি আসি নাই।
through the highways, and we wanna know. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight.
দর্শক বন্ধু, আপনারা আমার পাশে থাকবেন। এরপরে আমার নেপাল কিভাবে গেলাম, নেপাল যাইতে আমার কত টাকা খরচ হয়েছে, নেপালেরটা আপনাদেরকে বলবো। নেপালের পরে মালয়েশিয়ারটা বলবো, মালয়েশিয়ার পরে চায়নাটা বলবো। আর আপনারা হয়তো অনেকেই মনে মনে বলতে পারেন যে আমি এত দেশ ঘুরলাম বা ঘুরছি, এই টাকা কোথা থেকে আসছি। এই টাকার উৎসও আমি আপনাদের বলবো। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, পরবর্তীতে ভিডিও দেখার চেষ্টা করবেন। যেহেতু অনেকে অনেকভাবে বলে, আমি আমার মতো করে বললাম। আমি কোনো ক্যাপশন বা কোনো এডিট করিনি, আমি নর্মাল সাদামাটাভাবে বললাম। আপনারা সহজভাবে হয়তো বুঝবেন। অনেক এডিটের মাধ্যমে বা অনেক শর্টকাট সহজ করে বলিনি আমি। মানে যতটুকু, মানে যেখানে যতটুকু হয়েছে আমার সাথে বা যেভাবে আমি গেছি, আপনাদেরকে আমি ওইভাবে বলছি। আমি অন্যদের মতো ঘুরাইয়া পেঁচাইয়া এক কথা কোনোভাবে এইভাবে আমি কখনো বলি নাই। সহজভাবে বলছি যাতে আপনাদের পরবর্তীতে যাইতে সহজ হয় বা পরবর্তীতে আসতে সহজ হয়। আর বাকি যদি কোনো কিছু জানার থাকে, আপনারা নিচে কমেন্টস বক্সে লিখবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। সাথে থাকবেন, পরবর্তীতে নেপালের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভারতের আমার কলকাতা থেকে বাংলাদেশে যাওয়ার যে এয়ার টিকিট বা কলকাতা কোথায় ছিলাম, কেমনে কেমনে ছিলাম, এটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো। আমার 7 থেকে 8টা দেশ ঘোরার ভিডিও আপনারা পাবেন এবং এখানে সম্পূর্ণ রিয়েলি পাবেন। কোনো ফেক বা কোনো আপনাদের মানে অতি উৎসাহ দেওয়ার জন্য কিছু বানাইয়া কোনো কিছু এক্সট্রা অতিরঞ্জিত কোনো কথা বলবো না। আমি যেটা বলবো সেটা হচ্ছে অবিকল, আপনারা আসলে এটার ফেস হবেন। এর বাইরে কোনো কিছু আপনাদের বলবো না। সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।